নমস্কার। আজকে আমার এই ভিডিওটা আমি একটু বিশেষ কারণে তৈরি করছি। আমরা সকল সনাতনী হিন্দু ভাই বোনেরা জানি যে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে এবং আমাদের সকলের কম বেশি ইচ্ছে হচ্ছে যে আমরা যদি সেই পুণ্য স্নানে পৌঁছাতে পারি এবং আপনাদের মতন সেই ইচ্ছে আমারও হয়েছিল। এবার সেই ইচ্ছে যখন আমরা ভাবছি তখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে প্রয়াগরাজে পৌঁছানোর যে রেলওয়ে পরিষেবা সেখানে কিন্তু কোনো টিকিট অ্যাভেলেবেল নেই এবং ইভেন সেখানে গিয়ে থাকারও সেইভাবে হয়তো আমরা অনেকেই কোনো ব্যবস্থা করে উঠতে পারছি না। তো এইরকম একটা পরিস্থিতি থেকে যে কিভাবে আপনি প্রয়াগরাজে যেতে পারেন এবং মহাকুম্ভে সেই বিশেষ স্নান লাভ করতে পারেন তার জন্য আজকে সমস্ত ধরনের টিপস আপনাদেরকে বলছি এবং সেইভাবে কিন্তু আপনারা এই যাত্রাটা কমপ্লিট করতে পারবেন। ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটাকে মন দিয়ে অবশ্যই দেখুন। আমি ভিডিওটাকে পার্ট বাই পার্টও আপনাদের জন্য আপলোড করে দেবো। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সময়, আমাদের কতটা সময় লাগতে পারে। আমি আপনাদেরকে বলবো আপনাদের সময় লাগবে 2 থেকে 3টে দিন, মিনিমাম 2 থেকে 3টে দিন আপনাদের সময় লাগবে। আপনি যদি শনিবার রবিবারে যেতে চান তাহলে শনি রবি আপনি সোমবার আবার এসে কাজ জয়েন করতে পারবেন। আপনি শুক্রবার অবধি সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন, শনিবার রোববার করে আপনি আবার সোমবার থেকে কাজ জয়েন করতে পারবেন। সেই ব্যবস্থা করা সম্ভব এবং সেই অনুযায়ী আমি আপনাকে সমস্ত নথি দেব। এবার দ্বিতীয় প্রশ্নে আসি হচ্ছে খরচ, কতটা খরচ লাগা সম্ভব, কতটা খরচ করতেই হবে বা কতটা টাকা মিনিমাম প্রয়োজন। আমি বলবো মাথা পিছু 1,500 টাকা ইজ এনাফ। 1 থেকে 1,500 টাকা যদি আপনি একজন ব্যক্তির জন্য খরচ করতে পারেন তাহলে যথেষ্ট। আপনারা 1-2 এইভাবে মাথা পিছু সংখ্যা বাড়াবেন। আমরা 2 জন গেছিলাম, সেক্ষেত্রে 3,000 টাকা ইজ এনাফ। এর সঙ্গে আপনি যদি বলেন যে হ্যাঁ এইটাই থাকলেই কি সম্পূর্ণ যাত্রা সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে, কিন্তু এবার আপনার কমফর্ট জোনের জন্য, আপনার বিশেষ চাহিদার জন্য আপনি এই খরচটাকে বাড়াতেও পারেন, কিন্তু বাড়াতে তো আপনি লক্ষ কোটি অবধি যা খুশি পারেন, কিন্তু মিনিমাম আমি বলছি যে আপনি 1,500 থেকে 2,000 টাকা ইজ এনাফ। 1 থেকে 1,500 টাকাতেই আপনি এই কাজটা করতে পারবেন। এবার আমি যেভাবে গেছি সেই প্রশ্নে আসে কিভাবে আমি গেছি। তো আমি যেটা গেছি সেটা হচ্ছে শুক্রবার পর্যন্ত আমি কিন্তু আমার ডিউটি কমপ্লিট করেছি এবং মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি এই কুম্ভে যেতে চাই এবং আমি পৌঁছাবো। সেইটাকে ভরসায় রেখে আমি শুক্রবার অবধি আমার ডিউটি ছিল, শনিবার রোববার আমার বিশেষ কিছু কাজকর্ম ছিল, সেই সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করেছি। আমি এই কাজটাকে শনি রবির যে ছুটির 2 দিন, সেই 2 দিনকে একটু অ্যাভয়েড করেছিলাম। তার কারণ সেটা হচ্ছে আমার যেহেতু কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, তো আমার ধারণা ছিল যে হয়তো ছুটির দিনকে একটু রাশটা বেশি হতে পারে। সেই পরিকল্পনা মতন আমি সোমবার দিনকে ভোরবেলা আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাই। সোমবার ভোরবেলা আমি বাড়ি থেকে মোটামুটি 5টা থেকে 5:30 নাগাদ বেরোই। বেরিয়ে আমি হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশনে পৌঁছে আমি এই 6টা 6:30টার মধ্যে আমি হাওড়া থেকে প্রয়াগরাজ জংশন যাওয়ার অনেকগুলো ট্রেন আছে, যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোনোটা রাজস্থানের দিকে যাচ্ছে, কোনোটা দিল্লির দিকে যাচ্ছে। সেই সকল ট্রেনে যাতে আমি অ্যাভেল করতে পারি এই রকম একটা লোকাল ট্রেনের টিকিট কাটি, যে টিকিটের মূল্য আমার থেকে নেওয়া হয় হচ্ছে 270 টাকা। এই টিকিটটা আপনি 250, 255, 260, 270 বিভিন্ন পাবেন, কিন্তু আমি যে টিকিটটা কিনেছিলাম এটা ম্যাক্সিমাম যে ফেয়ারটা হতে পারে সেই অনুযায়ী, কারণ প্রত্যেকটা যে ট্রেনগুলো চলছে সেই প্রত্যেকটা, কেউটা ওটা সুপারফাস্ট, কোনোটা এক্সপ্রেস, তো সেই অনুযায়ী তাদের কোনোটা ভায়া গয়া হয়ে যাচ্ছে, কোনোটা পাটনা হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তাদের যে রেটটা সেই রেটটা আপ ডাউন করে। কিন্তু আপনি যদি ম্যাক্সিমামটা কেটে রাখেন আপনি সব কটা ট্রেনেতেই উঠতে পারবেন। এবং আমি পরিষ্কার করে রেলওয়ে কাউন্টারে জিজ্ঞাসা করে নিই যে এই টিকিটটাতে আমি সারাদিনে যতগুলো ট্রেন আছে সব কটাতে উঠতে পারবো কিনা। তো সেখানে আমাকে জানানো হয় যে আমি সব কটা ট্রেনেতেই উঠতে পারবো।
এই রকমভাবে আমরা একটা টিকিট কাটি জেনারেল কাউন্টার থেকে, একদম সোজা সিস্টেম। সেখানে অ্যাভেলেবেল টিকিট, জেনারেলের টিকিটের জন্য আপনাকে কেউ আটকাবে না, বেশি সময় লাগবে না। সেটার পর আমরা মোবাইল থেকে অ্যাপস দিয়ে দেখি যে সেই ট্রেনটা কখন ছিল। প্রথম সকালে যে ট্রেনটা ছিল সেটা ছিল পূর্বা এক্সপ্রেস। তো আমরা যেটি যাচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লির জন্য, আমি সেই ট্রেনের জন্য জেনারেলের কাছে গিয়ে জেনারেলের অনুযায়ী একটা লাইন থাকে, সেই লাইনে অংশগ্রহণ করি। ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে তখন অতিরিক্ত ভিড়, সেই অতিরিক্ত ভিড় ট্রেনেতে জেনারেলে ওঠাটা বেশ কষ্টকর। অবশ্যই আমি আপনাদেরকে বলছি যে এই কাজটি কিন্তু বেশ কষ্টকর, কারণ সেখানে সিট পাওয়া বা বসতে পারা এটা অনেক ভাগ্যের ব্যাপার, যেটা প্রায় খুবই কঠিন। কিন্তু তারপরও আপনারা চেষ্টা করতে পারেন ওঠার। একটাই কি যে যদি তীর্থে যাচ্ছেন, তীর্থ একটু কষ্ট করেই করতে হবে। ঘুরতে তো আমরা অনেক সময় যাই, আমরা এসি 2 টায়ারে ফার্স্ট ক্লাস এসিতে আমরা ঘুরতে যাচ্ছি, প্লেনে ঘুরতে যাচ্ছি, আমরা 5 স্টার হোটেলে থাকতে পারছি। তো ঘুরতে যাওয়া আর তীর্থের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি তীর্থ করার মানসিকতায় বেরিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ওপরওয়ালা আপনাকে ঠিক এই যাত্রাটা কমপ্লিট করিয়ে দেবেন, আপনি পারবেন। তো জেনারেলের লাইন দিয়ে আমরা সেখানে উঠি এবং উঠে আমি স্বাভাবিকভাবেই বসার কোনো জায়গা পাইনি, কারণ আমার থেকে অনেক আগে থেকে অনেকে রাত্রির থেকে লাইনে ছিল, তো বসার জায়গা পাইনি। নিজের কিছু ব্যাগপত্র যেগুলো ছিল সেগুলোকে সম্বল করে তার ওপরে একটুখানি বসে আমি যাত্রাটা শুরু করি। কিছু দূর যাওয়ার পর মানুষ অবশ্যই আপনার সঙ্গে, আপনি যদি মন থেকে তাদের সঙ্গে কানেক্ট করেন তারা আপনার সঙ্গে কানেক্ট করবে এবং আপনি সেই সাহায্য পাবেন। সেটা আমার ক্ষেত্রেও আমি পেয়েছি কিছু দূর পর থেকে, কিন্তু তারা আমার সঙ্গে অ্যাডজাস্ট করেছে, আমি একটু আধটু সিটে বসতেও পেরেছি। তবে সকলের পরিস্থিতি খুব কঠিন। যারা সেখানে যাত্রা করছে, কেউ হয়তো তাদের কর্মস্থানে যাওয়ার জন্য যাচ্ছে, কেউ তাদের রুটি রুজির জন্য যাচ্ছে। তো প্রত্যেকের অবস্থা দেখেই আপনারও মনে হবে না যে এর থেকে বেশি কমফর্ট আপনার দরকার আছে, আপনি খুব স্বাভাবিকভাবে এই যাত্রাটা কমপ্লিট করতে পারবেন। অবশ্যই কিছুটা পথ দাঁড়িয়ে, কিছুটা পথ বসে, কিছুটা ভিড় ঠেলে আমরা রাত্রিবেলা পৌঁছে যাই প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশনে পৌঁছে দেখি যে রেলওয়ের খুব সুব্যবস্থা, নামার ব্যবস্থা, ওঠার ব্যবস্থা খুব ভালোভাবে পুলিশ এবং রেলওয়ে স্টাফেরা সেটা মেনটেন করছে এবং সেখানে খুব ভালোভাবে বসার থাকার জায়গা করা আছে, যেখানে মাথায় চাল দেওয়া আছে, নিচে ঢালাই মেঝে আছে, চার্জিংয়ের পয়েন্ট আছে, যথেষ্ট পরিমাণে টয়লেটস আছে, চেঞ্জিং জায়গা আছে, আপনি ভালোভাবে সেখানে বিশ্রাম নিতে পারবেন। সঙ্গে করে আমি নিয়ে গেছিলাম কম্বল, বিছানা, সেই বিছানা নিয়ে আপনি বিশ্রাম করতে পারেন। আমি রাত্রিবেলা পৌঁছানোর পর সেখানে কিছুটা ফ্রেশ হয়ে সেখানে আমি আর বিশ্রাম না করে ওখান থেকে লোকাল অটো ধরে আমি আমার যাত্রাপথের সঙ্গমের উদ্দেশ্যে এগিয়ে যাই। এবারে লোকাল যাত্রাপথের যাত্রাতে আপনি অন্য কোনো জায়গায় যেতে পারেন, যেখান থেকে আপনি হয়তো আরও কমফর্টেবলি যেতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে একটা বাজেট ট্যুর বলছি এবং আমি আপনাদেরকে যেটা আমি করেছিলাম সেই ট্যুরটাই বলছি। তো ওখান থেকে চুঙ্গি বলে একটি স্থান আছে, সেখানের উদ্দেশ্যে, চুঙ্গির উদ্দেশ্যে আমরা অটো করি। সেখানে আমাদের অটো ভাড়া নেয় মাথাপিছু 30 টাকা। এটি আমি শুনেছি যে লোকালি ভাড়া হচ্ছে মাথাপিছু 20 টাকা, কিন্তু রাত্রির বেলা অজানা স্টেশন, এটুকুও এক্সট্রা ভাড়া তো আমাদেরকে দিতেই হবে। সেই এক্সট্রা ভাড়া দিয়ে আমি কিন্তু চুঙ্গির উদ্দেশ্যে যাত্রা করি। এই চুঙ্গি যে স্থানটা, এখান থেকে যে দেখুন এই যে পুরো জায়গাটা, আমি এর পরে আপনাদেরকে ম্যাপ দিয়েও এই ডিটেলসে আরও ভিডিও দেব। এই পুরো জায়গাটার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই নদীগুলোকে আপনি পাবেন এবং এই মহাকুম্ভের মেলার অংশ আপনি হতে পারবেন। কিন্তু এই চুঙ্গিটা হচ্ছে এই দুটো যে নদী দুদিক থেকে আসছে, এদের মধ্যিখানের যে ভূমিটা, সেই মধ্যিখানের যে স্থলভাগটা, সেই স্থলভাগের একটা পয়েন্ট। অর্থাৎ এই স্থলভাগ থেকে যদি আপনি সোজা হাঁটতে শুরু করেন, আপনি কিন্তু যেটা মূল সঙ্গম স্থল সেখান পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে যেতে পারবেন। দূরত্ব আপনাকে অনেকে, কেউ বলবে 1 কিলোমিটার, কেউ বলবে 1.5 কিলোমিটার, কেউ বলবে 3 কিলোমিটার। বিভিন্ন পথে চলতে চলতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, এটা কম করে 12 থেকে 14 কিলোমিটার তো বটেই। সেই পথ কিন্তু আপনাকে হাঁটতে হবে। তো যেখানে চুঙ্গিতে নামায় সেখানে আমরা দেখতে পাই পাশে একটা মেলা আছে, যেটা ভীষণ সুন্দর করে সাজানো মেলা। কিন্তু আমার মনস্থির করে গেছিলাম যে প্রথমে আগে সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করব, সঙ্গম স্থলের উদ্দেশ্য। তো সেই যাত্রা আমরা শুরু করি। সাথে প্রচুর পরিমাণে কফির পাতা নিয়েছিলাম, কারণ স্বাভাবিকভাবে শরীরে ঠান্ডা লাগবে, ওখানে ঠান্ডা অনেকটাই বেশি। তো সেই ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন কাউন্টার থেকে ওই চা, সেই চায়ের সঙ্গে কফিটা মিশিয়ে খাচ্ছিলাম, তাতে শরীরে কোনো সেভাবে কষ্ট হচ্ছিল না।
তো লাগেজ ছিল, সব কিছু নিয়ে আমরা পথে যাত্রা শুরু করি। কিছু দূর অন্তরে আপনি পুলিশ ক্যাম্প পাবেন। হারিয়ে যাবার কোনো ভয় নেই, মনে বিশ্বাস রাখবেন, ভগবানকে স্মরণ করবেন এবং বারে বারে পুলিশকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি সঙ্গমের দিকে যাবেন তার পথ কোনটা, যাতে আপনার ভুল না হয়। এটি জিজ্ঞাসা করে নেওয়ার মধ্যে তো কোনো ক্ষতি নেই। আমরাও সেটাই করেছি, বারে বারে জিজ্ঞাসা করেছি এবং পথে ধীরে ধীরে এগোতে থেকেছি। এগোতে এগোতে আপনি পৌঁছে যাবেন হচ্ছে নদীর ঘাটের পার, যেখানে আপনি দেখতে পাবেন আপনি এই চুঙ্গি দিয়ে আপনি যাত্রা করে আপনি যেখানে পৌঁছাবেন সেটি কিন্তু যমুনা নদীর পার। এবার এই পার বরাবর আপনাকে আরও কিছু দূর গেলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন মূল সঙ্গমস্থলেতে। তো সেই পথে যখন হাঁটা শুরু করেছি, স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা আনন্দ আছে যে এখানে পৌঁছাতে পেরেছি। সেই আনন্দ, মনের জোর সব কিছু মিলিয়ে কিন্তু সঙ্গম অবধি পৌঁছানো গেছে। আমার সময় লেগেছে রাত্রি 10টা, 10:30 থেকে হাঁটা শুরু করে, 10:30 থেকে অটো হাঁটা সব কিছু শুরু করে আমি যখন সেখানে পৌঁছেছি সেখানে সময় মোটামুটি 1টা থেকে 1:30 সেই সময়। তো সেখানে গিয়ে আপনি দেখবেন যে সেখানে খড় বিছুলি পাতে অনেক মানুষ অপেক্ষা করছে, অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে। সেখানে অনেক ভাগ্য থাকলে কিছু খাটিয়াও আপনি পেয়ে যেতে পারবেন। আমিও কোনোভাবে ভাগ্যের জোরে একটা খাটিয়া পেয়ে গেছিলাম। সেখানে বাড়ি থেকে নিয়ে যাওয়া যে বিছানা কম্বল পেতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম, কিন্তু অবশ্যই অনেক ঠান্ডা। সেই কম্বল কিছুক্ষণের মধ্যেই শিশিরে এবং জলের এতে আপনার মনে হবে সম্পূর্ণ ভিজে গেছে। আপনি কিছুটা সময় সেখানে কাটিয়ে আমাদের সেদিনকে স্নানের পূর্ণ সময় ছিল হচ্ছে রাত্রি 2:40 থেকে 3:40-এর মধ্যে। তো আমরা মূল সঙ্গমস্থলে পৌঁছাই এবং সেখানে গিয়ে পূর্ণ স্নান সম্পূর্ণ করতে পারি। অবশ্যই গুরু কৃপা, নিতাই চাঁদের কৃপা ছিল, মহাদেবের কৃপা হয়েছিল এবং সেই পুণ্যস্থলে মহাকুম্ভে যা 144 বছর পর এসছে, সেখানে নির্বিঘ্নে কোনো কষ্ট ছাড়াই আমরা স্নান সম্পূর্ণ করতে পারি। এবং এই পুণ্যস্নান আমরা করেছিলাম 3টে থেকে 3:10-এর মধ্যে। এই স্নান করে সেখানে আমি আমার মতন করে গীতাপাঠ চণ্ডীপাঠ করি। সেখান থেকে আবার আমরা ফিরে আসি হচ্ছে আবার প্রয়াগরাজ জংশন স্টেশনের উদ্দেশ্যে। আমি বাজেট ট্যুরের কথা আপনাদেরকে বলছি, তাই কিন্তু এটা প্রসেস। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, এখানে থাকার ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে খরচ কিছুটা বাড়বে, কিন্তু আমি ওখান থেকে ফিরে আসাটাই প্রেফার করি। কারণ অবশ্যই যে সংকল্প নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে সঙ্গমের স্নান, সেটি যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন আবার কর্মের দিকে ফেরত আসতে হবে। গোবিন্দ বলেছেন কর্ম থেকে সরে যাওয়ার কোনো পথ নেই, কর্ম আমাদের করতেই হবে। তো সেখান থেকে আবার ফিরতি পথে আসা শুরু করি। এই আসার মধ্যে আমি একটি অটো পেয়েছিলাম, যে অটোটি আমার থেকে 250 টাকা নিয়েছিল। 250 টাকাতে আমাকে পুরো প্রয়াগরাজ জংশন স্টেশনে এসে নামিয়ে দিয়ে যায়। সেখানে আসি এবং সেখানে এসে বিভিন্ন ট্রেনের আবার টাইম দেখি। আপনি ওখান থেকে আবার সেম একই প্রসেসে 250 থেকে 280 টাকার মধ্যে টিকিট সংগ্রহ করতে পারেন, যে টিকিটে আপনি ভায়া পাটনা বা ভায়া গয়া হয়ে হাওড়ার উদ্দেশ্যে আসতে পারেন। এক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে কোনো ট্রেনেতে উঠে পড়ে পাটনা বা গয়াতে এসে নামতে পারেন, সেখান থেকে আবার ট্রেনেতে করে হাওড়া আসতে পারেন। সেটি আপনার ওই একটা টিকিটেই হয়ে যাবে। তবে আমরা সেটা না করে ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলার মানে দুপুর 3টে সামথিংয়ের একটা ট্রেন ছিল, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা একটু দেরি করেছিল। সেই ট্রেনটা 5টা নাগাদ এসেছিল। সেই ট্রেনটাতে করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিই এবং সেই ট্রেনটাতে জেনারেলে আমরা আসি এবং সেই ট্রেনটা আমাদেরকে একই প্রসেস, একইভাবে ট্রেনটি আমাদেরকে সময়তেই হাওড়াতে ভোরবেলা পৌঁছে দেয় এবং হাওড়া থেকে আমি আমার বাড়িতে পৌঁছে যাই। তো আমি যাত্রা শুরু করেছিলাম সোমবার সকাল। তো মঙ্গলবার দিনটাতে আমি ওখানে ভোরবেলা স্নান করি। মঙ্গলবার রাত্রে আমি আবার ট্রেনে উঠেছি আর আমি বুধবার সকালবেলা এখানে পৌঁছে যাই। বুধবার আমি এখানে পৌঁছে গিয়ে আমি আবার আমার কর্মতে যোগদান করি। শারীরিকভাবে আমি আমার কাজ কমপ্লিট করে আপনাদের কাছে এই ভিডিওটা প্রস্তুত করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা আমি ছোট ছোট করেও আপলোড করব। আপনাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, যে তথ্য আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিওটা শুধুমাত্র এই কারণেই বানানো, যাতে আমার মতন যারা আরও যেতে চাইছেন তারা যাতে এই যাত্রাটা কমপ্লিট করতে পারেন, তারা যাতে বাজেটের মধ্যে, বাজেট নিয়ে চিন্তা না করে এই কাজটা করতে পারবেন খুব কম বাজেটের মধ্যে এবং খুব কম সময়ের মধ্যে এবং
সম্পূর্ণভাবে আপনার টিকিট এবং থাকার ব্যবস্থা ছাড়াই আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। 144 বছর পরে এই তিথি এসছে, এই সুযোগ এসছে। আমি বলবো আপনাদের যদি মনে সেই জোর থাকে আপনারা অবশ্যই যান। তবে এটাও বলবো না যে খুব সোজা, হ্যাঁ একটু কঠিন, কারণ একটু কষ্ট হবে। এছাড়া আপনারা চাইলে তৎকাল টিকিটের ব্যবস্থা করতে পারেন, ওখানে থাকারও বিভিন্ন র্যান বাসেরা আছে, সেগুলোর ব্যবস্থা করতে পারেন, সেগুলোভাবেও আপনারা যেতে পারবেন। তবে সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, সেভাবেও আপনারা যাত্রা করতে পারেন। ঈশ্বর সকলের এই মহাসঙ্গমে স্নানের সুযোগ করে দিন। তবে আমি বলবো যে এটি তিথিটা তো একদম আপনার সেই 13 তারিখ থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, তো আপনি এর মধ্যে যে কোনো দিন এই পুণ্যতিথিতে কিন্তু স্নান করতে পারেন। তবে যেগুলো শাহী স্নানের যে দিনগুলো, সেই দিনগুলোতে কিন্তু ভিড় অনেক বেশি, তাই আমি বলবো যে শাহী স্নানের দিনগুলোকে অ্যাভয়েড করলেও আপনি কিন্তু এই যাত্রাটা সম্পূর্ণ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। জয় শ্রী রাধে। আপনাদের সকলকে এই যাত্রায় সকলকে অভিনন্দন। সকলে এই যাত্রা যারা সম্পূর্ণ করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং যারা এখনও এটা করে উঠতে পারেনি তাদেরকে আমি বলবো সুস্বাগত। আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় এই যাত্রাটা সম্পূর্ণ করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।